হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ পল্লব রাজবংশ সম্পর্কে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি চালুক্য ডাইনেস্টি সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি। যারা আমার ক্লাসটি এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখো, তাহলে তোমরা এই পল্লব ডাইনেস্টির সঙ্গে আরো বিষয়গুলোকে ভালোভাবে রিলেট করতে পারবে। আর যেহেতু আমি ক্লাসগুলি পুরো ডিটেলসে করাচ্ছি, তাই তোমরা ক্লাসগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তাহলে তোমরা যে কোনো এক্সামে বসে না কেন, এখান থেকে প্রশ্ন আসলে তার অ্যান্সার তুমি করতে পারবে। তাহলে চলো শুরু করি। তাহলে শুরু করার আগে আমি তোমাদের আরেকটা রিকোয়েস্ট, দেখো আমি আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে নতুন নতুন কিছু কোয়েশ্চেন দিয়েছি, তোমরা সেখানে গিয়ে প্রশ্নগুলোর আনসার দাও এবং যদি তোমাদের আনসার সঠিক বা ভুল হয় তোমরা সেখান থেকে দেখতে পারবে। আমি সেই প্রশ্নের ডিটেলস এক্সপ্লেনেশনও করে দিয়েছি। তাহলে তোমরা আমার কমিউনিটি পোস্ট ফলো করো এবং সেখানে লাইক করতে ভুলো না এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে চলো শুরু করি। আমরা সবাই জানি যে পল্লব রাজবংশ মূলত আর্কিটেকচারের উপরে ফোকাস করেছিল, অর্থাৎ তাহলে আমরা কি বললাম যে পল্লব মানেই হলো শিল্প ও স্থাপত্যকলার ইতিহাস। আর এখান থেকে যদি পরীক্ষাতে তোমাদের কোনো প্রশ্ন আসে তাহলে আমরা দেখি যে বিভিন্ন ধরনের স্থাপত্য অর্থাৎ মন্দির ভাস্কর্য সম্পর্কে প্রশ্নগুলি এসে থাকে। সেই কারণে আমরা বিভিন্ন মন্দির সম্পর্কে তো আলোচনা করবই, তাহলেও এর পাশাপাশি আমরা এই বংশের সকল শাসকদের সম্পর্কে আলোচনা করব। আর আমরা জানি এই যে পল্লব বংশ মূলত একটি দক্ষিণ ভারতের রাজবংশ। তাহলে তোমরা চলো আগে তোমাদেরকে আমি একটু ম্যাপের সাহায্যে দেখাই যে এই পল্লব রাজবংশের বর্তমানে বা সেই সময়কারে অবস্থান কোথায় ছিল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা আমাদের ইন্ডিয়ার ম্যাপ রেখেছি এবং এই ম্যাপে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই পল্লব রাজবংশ মূলত আমরা দেখতে পাবো যে এই এখানটাতে যদি শুরু করে এই রাজত্ব করে, তাহলে এখানটা থেকে আমরা সবাই জানি যে নিচে থেকে এখানে তামিলনাড়ু এবং এর পূর্বে ছিল অন্ধ্রপ্রদেশ। এই পল্লব রাজবংশ মূলত এই তামিলনাড়ু এখানটাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশকে নিয়ে তারা এই সাম্রাজ্যটাকে তাদের গড়ে তুলেছিল। আর এই সাম্রাজ্য তাদের কতদিন স্থায়ী হয়েছিল? এই সাম্রাজ্য মূলত তাদের 4th সেঞ্চুরি থেকে 9 অর্থাৎ চতুর্থ থেকে নবম শতাব্দী পর্যন্ত এই সাম্রাজ্য তাদের স্থায়ী হয়েছিল। তাহলে তোমরা এই ম্যাপটাকে একটু ভালো করে ফলো করো। তাহলে আমি তোমাদের কি বললাম যে এই পল্লব রাজবংশ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তাহলে তোমরা যদি এই ম্যাপে একটু কালি করে দিই, এই পল্লব রাজবংশ মূলত এইটুকু সাম্রাজ্য ধরে তাদের শাসন কার্যকে প্রতিষ্ঠিত করেছিল। এবং নিচে যদি আমরা ফলো করি, এখান থেকে সর্বপ্রথম নিচে আমরা দেখতে পাবো যে চোল সাম্রাজ্যের অবস্থান ছিল। তাহলে আমরা কি বললাম যে আমাদের যে এই পল্লব রাজবংশ, এই পল্লব রাজবংশ মূলত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ জুড়ে সেই সময়কালে তাদের শাসন কার্যকে প্রতিষ্ঠিত বা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। আর এই পল্লব সাম্রাজ্য মূলত 4 থেকে নবম শতাব্দী অর্থাৎ 4 to 9 শতাব্দী পর্যন্ত তাদের শাসন কার্য পরিচালনা করেছিল। এই পল্লবরা কিভাবে উৎপত্তি হলো, তাহলে চলো আমরা সেই উৎপত্তি সংক্রান্ত বিষয় সম্পর্কে এবার আলোচনা করব। বিভিন্ন ঐতিহাসিকরা এই পল্লবদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। আর আমরা দেখতে পাই যে প্রাচীনকালে শুধু এই পল্লব ডাইনেস্টি নয়, এমন বহু ডাইনেস্টিকে আমরা দেখতে পাবো যাদের উৎপত্তিকাল সম্পর্কে আমরা নির্দিষ্ট কোনো বা সঠিক সুস্পষ্ট ধারণা পাই না। তেমনি পল্লবদের বিষয়েও তেমন কোনো একটি সুনির্দিষ্ট ধারণা আমরা পাই না। এখানে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন কোন কোন ঐতিহাসিকরা দাবি করেন যে পল্লবরা হলো পার্থিয়ান বা পহল্লবদের একটি শাখা। তাহলে আমি কি বললাম যে পল্লবরা হলো পার্থিয়ান অর্থাৎ বিদেশিদের একটি শাখা। এবং কোন কোন ঐতিহাসিক বলেন পল্লবরা হলো দেশীয় কোন রাজবংশের একটি শাখা। আবার কোন কোন ঐতিহাসিক বলেন এরা নাকি নাগ বংশ থেকে বিলং করতো। এবং আবার কোন কোন ঐতিহাসিকরা বলেন যে এরা বাকাটকদের একটি শাখা। তাহলে আমরা কি বললাম যে কোন কোন ঐতিহাসিক কতগুলো শাখা পেলাম, আমরা মূলত 4-5টি আমরা শাখা পেয়ে থাকি যেমন ঐতিহাসিকরা দাবি করেন। যেমন কোন কোন ঐতিহাসিক বলেন যে এই পল্লবরা হলো পার্থিয়ানদের শাখা। আবার কোন কোন ঐতিহাসিকরা বলেন এরা দেশীয় বংশ থেকে উদ্ভূত। এবং আবার কোন কোন ঐতিহাসিক বলেন এরা বাকাটকদের একটি শাখা। আবার কোন কোন ঐতিহাসিকরা
বলেছিলেন যে এরা নাকি নাগ বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তারা এই নাগ বংশ থেকে বিলং করতেন। তাহলে আমরা এই সকল তথ্যগুলো আমরা জানতে পারলাম। আর যিনি এই বংশের শাসনকর্তা, আদি শাসকদের মধ্যে যিনি সব থেকে জনপ্রিয়, তিনি হলেন শিব স্কন্দ বর্মন। তাহলে আমি কি বললাম যে এই পল্লব বংশের যিনি আদি শাসক তিনি ছিলেন কে? শিব স্কন্দ বর্মন। তিনি ছিলেন এই বংশের আদি শাসক। আর এই পল্লবদের রাজধানী কোথায়? কাঞ্চি, বর্তমানে কাঞ্চিপুরম। আর এই বংশে যদি আমরা ফাউন্ডার বলি তাকে আমরা কি বলবো? এই বংশের যিনি ফাউন্ডার তিনি হলেন কে? সিংহ বর্মন বা সিংহ বিষ্ণুকে আমরা বলবো এই বংশের ফাউন্ডার। আর এই সিংহ বিষ্ণুর একটা গুরুত্বপূর্ণ উপাধি ছিল, সেটা সম্পর্কে আমাদেরকে জেনে রাখতেই হবে। তার উপাধি ছিল কি? লায়ন অফ আর্থ, লায়ন অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর সিংহ। এই উপাধিটা কে ধারণ করেছিলেন? এই বংশের যিনি ফাউন্ডার তিনি হলেন সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন, তিনি এই উপাধিটি ধারণ করেছিলেন। আর এই তিনি ছিলেন কি? বুদ্ধিস্ট একজন ব্যক্তি। আর তার রাজসভায় একজন গুরুত্বপূর্ণ কোট পোয়েট তোমরা বলতে পারো, তিনি লিখেছিলেন কীর্তার্জু নিয়ম। আর তার নামটাও তোমরা লিখে রাখবে কি? ভার্বি। ভার্বি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে ভার্বি কার রাজসভার একজন উল্লেখযোগ্য কবি ছিলেন। তোমরা কি বলবে? যে ভার্বি ছিলেন সিংহ বিষ্ণু অর্থাৎ পল্লব বংশের প্রতিষ্ঠাতা যিনি, তার রাজসভার কবি, আর তিনি রচনা করেন কীর্তার্জু নিয়ম। তাহলে আমরা এই পল্লব বংশের যিনি ফাউন্ডার তার সম্পর্কে আমরা আরেকবার বলে নিই। এই যে পল্লব বংশের ফাউন্ডার তিনি হলেন সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন, এবং এর সময়কাল যদি আমরা বলি 575 থেকে 600 এডি পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তিনি একজন বুদ্ধিস্ট ছিলেন এবং তার রাজসভায় যিনি ছিলেন তার নাম হলো কবি ভার্বি। তিনি লিখেছেন কীর্তার্জু নিয়ম। এই গ্রন্থটা বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে নোট ডাউন করবে। এবং আর এনার উপাধি ছিল কি? আমি বললাম তোমাদের লায়ন অফ দা আর্থ, অর্থাৎ পৃথিবীর সিংহ, তিনি এই উপাধিটিকে ধারণ করেছিলেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ, তোমরা দেখে শ্রীলঙ্কা ম্যাপে দেখে এই শ্রীলঙ্কা, তিনি এই শ্রীলঙ্কাটাকে এই সাম্রাজ্যের তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। অর্থাৎ শ্রীলঙ্কার শাসকও তিনি এই সিংহ বিষ্ণু বা সিংহ বর্মনের বর্ষতাকে তিনি স্বীকার করেছিলেন বলেও আমরা জানতে পারি। এই সিংহ বিষ্ণুর পরবর্তীকালে যিনি এই বংশের শাসক হন তিনি হলেন কে? মহেন্দ্র বর্মন প্রথম। তিনি এই বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে আমরা কি বললাম? যে সিংহ বিষ্ণুর পুত্র মহেন্দ্র বর্মন প্রথম, তার পরবর্তীকালে রাজা হন। আর এই মহেন্দ্র বর্মন প্রথমের উল্লেখযোগ্য কীর্তি হলো তিনি মত্তবিলাস প্রহসন নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও তিনি আরো একাধিক মন্দিরও নির্মাণ করেছিলেন, সেটা আমরা জানতে পারি। তামিলনাড়ুর পুদুকোট্টায় তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন যার নাম হলো কি? পল্লব রাম মন্দির, কোকনেশ্বর মন্দির, এরকম তিনি অনেক মন্দিরও তিনি নির্মাণ করেছিলেন। তাহলে চলো আমি তোমাদেরকে এইগুলো একবার দেখিয়ে দিই। তাহলে আমরা বললাম কি? এখানে বললাম যে পল্লবরা, আমি তোমাদের যেমন বললাম পল্লবরা ছিলেন তামিলনাড়ুর প্রথম রাজা, যারা বেশিরভাগ অন্ধ্রপ্রদেশ, তাদের পল্লবরা ছিলেন তামিলনাড়ুর প্রথম রাজা যারা বেশিরভাগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। এবং চতুর্থ থেকে নবম শতাব্দী পর্যন্ত, কি বললাম আমি? চতুর্থ থেকে নবম শতাব্দী পর্যন্ত তাদের এই সাম্রাজ্যটা টিকে ছিল। আর তাদের ক্যাপিটাল বলি, তাদের ক্যাপিটাল ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। আর অন্ধ্রপ্রদেশের আমরা যদি বলি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণে কাবেরী নর্মদা নদী পর্যন্ত, তাদের দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তাদের এই সাম্রাজ্যটা টিকে ছিল বলে, টিকে নয় বলতে, এটা টিকে থাকলে ভুল, যে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তাদের এই সাম্রাজ্যটা বিস্তৃতি লাভ করেছিল। তাহলে আমি কি বললাম? যে পল্লবরা ছিল তামিলনাড়ুর প্রথম রাজা যারা বেশিরভাগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুকে কেন্দ্র করে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। এবং তাদের সময়কাল বলে তোমরা বলবে 4 to 9 শতাব্দী পর্যন্ত। আর তাদের ক্যাপিটাল কাঞ্চি বা কাঞ্চিপুরম। আর
এই পল্লব বংশের যিনি আদি শাসক তিনি ছিলেন শিবস্কন্দ বর্মন। এই নামটাকে খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। শিবস্কন্দ বর্মন ইনি ছিলেন আদি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি চতুর্থ শতকে শাসন শুরু করেন বলে আমরা জানতে পারি। আর এটা ইম্পর্টেন্ট, তিনি অশ্বমেধ সহ অন্যান্য অনেক বৈদিক যজ্ঞ তিনি করেছিলেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সিংহ বর্মন বা সিংহ বিষ্ণু, যিনি ফাউন্ডার অফ দা পল্লব ডাইনেস্টি। অর্থাৎ আমরা এই সিংহ বিষ্ণু বা সিংহ বর্মনকে আমরা এই বংশের প্রতিষ্ঠাতা বলে আমরা জানতে পারি, বা বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পারি যে এই সিংহ বর্মন বা সিংহ বিষ্ণুকে এই বংশের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করা হয়েছে। আর এটা যদি আমরা টাইটেল দেখি তাহলে আমরা দেখতে পাবো লায়ন অফ দ্য আর্থ। এই টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে লায়ন অফ দ্য আর্থ এটা কার টাইটেল। আমরা দেখতে পাবো সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন, এটা তার উপাধি, অর্থাৎ পৃথিবী সিংহ। আর ইনি শ্রীলঙ্কাকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, যেটা আমি তোমাদের এখানে দেখালাম। আর তার পরবর্তীকালে আর এই সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন তিনি কাঞ্চিকে তার রাজধানী হিসেবে অর্থাৎ ক্যাপিটাল হিসেবে তিনি স্থাপন করেছিলেন। তাহলে কাঞ্চি কে রাজধানী স্থাপন করেন? আমরা বলবো পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন। এবং তার রাজসভার একজন কবি ছিল যার নাম ছিল ভারবি, আর তিনি রচনা করেন কীর্তার্জুনিয়াম, যেটা আমি তোমাদের বললাম। এই বইটা খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা এটা নোট করবে যে কবি ভারবি রচনা করেন কীর্তার্জুনিয়াম। এরপরে আমরা দেখব মহেন্দ্র বর্মন প্রথম। সিংহ বিষ্ণুর পুত্র কে ছিলেন? সিংহ বিষ্ণুর পুত্র ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম। ও আমি তোমাদের সময়কালটা লিখে দিই যে সিংহ বিষ্ণু এর সময়কালটা 575 থেকে 600 এডি পর্যন্ত ছিল তার সময়কাল। তাহলে মহেন্দ্র বর্মন প্রথম এনার সময়কাল আমরা দেখব 600 to 630 এডি। তোমরা এই টাইম গুলোকে মনে রাখবে যে 575 থেকে 600 এডি পর্যন্ত সিংহ বর্মন বা সিংহ বিষ্ণু রাজত্ব করেন। তার পরবর্তীকালে মহেন্দ্র বর্মন প্রথম তিনি 600 থেকে 630 এডি পর্যন্ত সিংহাসনে ছিলেন। আর এই সিংহ বিষ্ণুর পুত্র ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম। আর তার শাসনকালে তামিল সাহিত্য ব্যাপক পরিমাণে বিকাশ লাভ করে। আর ইনি রচনা করেন মত্তবিলাস প্রহসন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ যে মত্তবিলাস প্রহসন কে রচনা করেন? মহেন্দ্র বর্মন প্রথম। তিনি মহাবলীপুরমের বিখ্যাত গুহা মন্দির তিনি নির্মাণ করেছিলেন বলে আমরা জানতে পারি। কাঞ্চি এর কাছে, এটা সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট যে কাঞ্চি এর কাছে মহেন্দ্র বর্মন প্রথম চালুক্যরাজ পুলকেশী দ্বিতীয় এর কাছে তিনি পরাজিত হন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, যেটা আমি এর পূর্বের ক্লাসে চালুক্য বংশ পড়াতে গিয়েও তোমাদের বলেছি যে কাঞ্চির কাছে মহেন্দ্র বর্মন প্রথম তিনি পরাজিত হন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে। এরপরে পুলকেশী তিনি এই পল্লব বংশটাকে অর্থাৎ রাজধানী কাঞ্চিকে তিনি দখল করে নেন। আর এই মহেন্দ্র বর্মনের আরো কয়েকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তিনি তামিলনাড়ুর পুদুকোট্টায়ের এই যে পল্লব রাম মন্দির, কোকনেশ্বর মন্দির এবং 5 কলস বিশিষ্ট মন্দির তিনি নির্মাণ করেছিলেন। পল্লব রাম মন্দির, কোকনেশ্বর মন্দির এবং 5 কলস বিশিষ্ট মন্দির নির্মাণ করেন কে? মহেন্দ্র বর্মন প্রথম। তোমরা এটুকু নোট ডাউন করে নাও। তাহলে আমি আরেকবার তোমাদের বলে দিই যে সিংহ বিষ্ণু ছিলেন এই বংশের আদি শাসকদের মধ্যে, সিংহ বিষ্ণু ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। আর এই বংশের যিনি আদি শাসক তার নাম ছিল শিবস্কন্দ বর্মন। আর তার পরবর্তীকালে যিনি শাসক হন তিনি ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম। আর তার শাসনকালে আমরা দেখতে পাই তামিল সাহিত্য ব্যাপক পরিমাণে বিকাশ লাভ করে। আর তিনি রচনা করেন মত্তবিলাস প্রহসন। তিনি একাধিক গুহা মন্দির নির্মাণ করেন এবং তার উল্লেখযোগ্য যে সকল মন্দির রয়েছে আমি বললাম পল্লব রাম মন্দির, কোকনেশ্বর মন্দির এবং আরেকটা মন্দির আমি বললাম পল্লব রাম মন্দির, কোকনেশ্বর মন্দির এবং 5 কলস বিশিষ্ট মন্দির। এই মন্দিরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে নোট ডাউন করো। এরপরও আমরা দেখবো এই বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক নরসিংহ বর্মন প্রথম সম্পর্কে। এবার আমরা দেখব এই নরসিংহ বর্মন সম্পর্কে, যিনি ছিলেন এই পল্লব বংশের সব থেকে একজন শ্রেষ্ঠ শাসক। তাহলে আমি কি বললাম যে এই পল্লব বংশের যিনি সব থেকে উল্লেখযোগ্য শাসক তিনি ছিলেন কে? নরসিংহ বর্মন।
প্রথম। আর এই নরসিংহ বর্মন প্রথম যখন সিংহাসনে বসেন তখন তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেটি সম্পর্কে আমি প্রথমে বলি, তারপরে আমরা ওনার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো। এই নরসিংহ বর্মন প্রথম যিনি সিংহাসনে বসেন তার সময়কাল ছিল 630 থেকে 668 এডি। এই সময় পর্যন্ত তিনি এই পল্লব বংশের শাসক হিসেবে তিনি রাজত্ব করেছিলেন। তাহলে আমি কি বললাম, এই নরসিংহ বর্মন প্রথমে ছিলেন এই পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি মূলত 630 থেকে 668 এডি পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। আর তিনি যখন সিংহাসনে বসেন তার উল্লেখযোগ্য কাজ ছিল যে তার রাজধানীকে তিনি পুনরুদ্ধার করা, অর্থাৎ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী তাদেরকে এই পল্লব রাজবংশের রাজধানী কাঞ্চিকে তিনি দখল করে নিয়েছিলেন। তাহলে তার উল্লেখযোগ্য কাজ ছিল সেই রাজধানীটিকে তিনি পুনরায় ফিরিয়ে আনা। আর নরসিংহ বর্মন প্রথম সিংহাসনে বসার পরই তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে 642 এডিতে যুদ্ধের মাধ্যমে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন। হত্যা করার পর তিনি তার রাজধানী ফেরান এবং তার পাশাপাশি তিনি চালুক্যদের রাজধানী বাতাপি বা আধুনিক বাদামিকে তিনি নিয়ন্ত্রণে নেন এবং একটি উপাধি ধারণ করেন, যেটি নাম হলো কি বাতাপি কোন্ডা। তাহলে আমি কি বললাম যে এই নরসিংহ বর্মন সিংহাসন আহরণ করার পরে যিনি সব থেকে উল্লেখযোগ্য কাজ করেন সেটি হলো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে তিনি যুদ্ধের মাধ্যমে পরাজিত করেন এবং তিনি তার রাজ্যটাকে পুনরুদ্ধার করার পরে তিনি চালুক্যদের যে রাজধানী বাতাপি বা আধুনিক বাদামি তিনি সেটাকে নিয়ন্ত্রণে নেন এবং একটি উপাধি ধারণ করেন যার নাম হলো কি বাতাপি কোন্ডা। আর হিউয়েন সাং তিনি তার রাজ্য পরিদর্শন করেন 640 এডিতে। তাহলে এটাও একটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ যে হিউয়েন সাং 640 এডিতে তিনি তার রাজ্য পরিদর্শন করেন। আর হিউয়েন সাং এর লেখা বই হলো ফুকুওকি, এটা হলো তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। আর আমরা দেখতে পাই যে এই নরসিংহ বর্মনের সময়কালে আমরা সপ্ত প্যাগোডা নির্মিত হয়। আর এই সপ্ত প্যাগোডা হলো একটি রথ মন্দির যেটি রয়েছে কোথায়, মহাবলীপুরমে। আর তিনি মহাবলীপুরমে একাধিক রথ মন্দিরও নির্মাণ করেছিলেন। আর মূলত এই সপ্ত প্যাগোডা কি সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। সপ্ত প্যাগোডা হলো একটি রথ মন্দির যা মূলত একটি মাত্র পাথর কেটে নির্মিত হতো। এই কারণে এটিকে আমরা একশিলা মন্দিরও বিভিন্ন জায়গাতে লেখা দেখতে পারি। তাহলে আমি কি বললাম যে এই নরসিংহ বর্মন প্রথমের সময়কাল থেকেই এই সপ্তম প্যাগোডা মন্দির নির্মাণ শুরু হয়, যেটি হলো একটি পাথর খণ্ড কেটে রথের আকারে মন্দির নির্মাণ। আর এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় নরসিংহ বর্মন প্রথমের সময়কাল থেকে। আর আমরা এর পূর্বের যিনি শাসক তিনি ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম। আর এই মহেন্দ্র বর্মন প্রথমের সময়কাল থেকে মন্দির নির্মাণের প্রচলন শুরু হয়, কিন্তু এই নরসিংহ বর্মনের সময়কালে তার পরিমাণ আরো বহুগুণে বৃদ্ধি পায় এবং এই নরসিংহ বর্মনের যিনি পিতা ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম, তার সময়কাল থেকে আমরা দেখতে পাই পল্লব এবং চালুক্যদের মধ্যে একাধিক যুদ্ধের সংঘাত শুরু হয়। আর 642 এডিতে আমরা দেখতে পারি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এই পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ শাসক নরসিংহ বর্মন প্রথম। আর তার সময়কালে 640 এডিতে হিউয়েন সাং তার রাজ্য পরিদর্শন করেন এবং এই রাজ্যের জনগণকে তিনি তার গ্রহণতে সুখী বলে তিনি উল্লেখ করেছেন। আর তিনি মহাবলীপুরমে একটি রথমন্দির তিনি নির্মাণ করেন। আর আমি তোমাদের বললাম যে সপ্ত প্যাগোডা হলো একটি রথ মন্দির যা মূলত একটি পাথরখণ্ড কেটে তৈরি করা হয়, এই কারণে এটিকে আমরা আবার একশিলা মন্দিরও বলে থাকি। তাহলে এই নরসিংহ বর্মন থেকে এটি হলো গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন। তারপরে আমরা দেখতে পাই যে মহেন্দ্র বর্মন দ্বিতীয় যিনি শাসক হন। আর এই মহেন্দ্র বর্মন দ্বিতীয় একজন দক্ষ শাসক ছিলেন, তবে এনার বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ অত ইম্পর্টেন্ট লাইন্স নেই। তিনি কবিতা এবং তার শিবের প্রতি ভক্তির জন্য তিনি একাধিক শিব মন্দির তিনি নির্মাণ করেছিলেন, এটুকু জেনে রাখলেই তোমার হবে। তাহলে আমরা কি বললাম, এটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি যে মহেন্দ্র বর্মন দ্বিতীয়, নরসিংহ বর্মন প্রথমের তিনি পুত্র ছিলেন এবং মহাবলীপুরমে তিনি গণেশ মন্দির নির্মাণ করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে মহেন্দ্র বর্মন দ্বিতীয়র পরে যিনি রাজত্ব করেন তিনি হলেন পরমেশ্বর প্রথম। তাহলে আমি কি বললাম যে পরমেশ্বর প্রথম যখন সিংহাসনে বসেন তিনি কবিতা এবং তার শিবের প্রতি ভক্তির কারণে তিনি একাধিক শিব মন্দির নির্মাণ করেন। এর আগের লাইনে যেটা আমি বললাম, সরি একটু ভুল হয়ে গেছে, কারণ
শিবের প্রতি ভক্তি এবং তার কবিতার প্রতি ভালোবাসা থাকার কারণে তিনি একাধিক শিব মন্দির নির্মাণ করেন কে? পরমেশ্বর প্রথম। আর মহেন্দ্র বর্মন প্রথম, যিনি ছিলেন নরসিংহ বর্মন প্রথমের পুত্র, তিনি সিংহাসনে বসেন নরসিংহ বর্মন প্রথমের পরবর্তীকালে, এবং তার নরসিংহ বর্মন প্রথমের পরবর্তীকালে রাজত্ব করেন কে? আমরা দেখতে পেলাম মহেন্দ্র বর্মন প্রথম। আর মহেন্দ্র বর্মন প্রথমের পর যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? পরমেশ্বর প্রথম। আর পরমেশ্বর প্রথমের পর যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। আর এই নরসিংহ বর্মন দ্বিতীয় থেকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন আছে, সেটা আমাদেরকে জানতেই হবে। আর বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখতে পাই যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেটি নির্মাণ করেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। এটা তোমরা খুবই ভালো করে মনে রাখবে যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন নরসিংহ বর্মন দ্বিতীয়। আর এছাড়াও তিনি আরো অনেক মন্দির নির্মাণ করেন, সেগুলো আমি তোমাদের বলে দিই। যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমাল মন্দির, তীর মন্দির, রাজ সিদ্ধেশ্বর মন্দির, এই সকল মন্দিরগুলোর কিন্তু নির্মাতাকে আমরা জানি যে নরসিংহ বর্মন দ্বিতীয়, তিনি এই মন্দিরগুলো তিনি নির্মাণ করেছিলেন। তাহলে আমরা চলো এই সকল লাইনগুলো এবার দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে নরসিংহ বর্মন এই সম্পর্কে আমরা প্রথমে দেখব। নরসিংহ বর্মন যার সময়কাল 630 থেকে 668 এডি, তিনি এই পর্যন্ত রাজত্ব করেন। আর তোমাদের নরসিংহ বর্মন থেকে আরেকটা কথাই বলতে ভুলে গেলাম যে এই নরসিংহ বর্মন তার টাইটেলটা ছিল কিন্তু মহামল্ল। এছাড়াও তিনি খুবই যে একজন শক্তিশালী শাসক ছিলেন, সেটা তো আমরা তার যুদ্ধ জয়ের কথা জানতেই পারি। আর এই যে মহামল্ল, তিনি এই উপাধিটির মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে যিনি ছিলেন একজন মহান কুস্তিগির। এই মহামল্ল শব্দের অর্থ হলো একজন বিরাট বা গুরুত্বপূর্ণ যোদ্ধা। মহামল্ল শব্দের অর্থ একজন বীর যোদ্ধা। তাহলে আমরা চলো এবার এই নরসিংহ বর্মনের মাধ্যমে দেখি নরসিংহ বর্মন যিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি মূলত 630 থেকে 668 এডি পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আর তার টাইটেল ছিল মহামল্ল, আর যার থেকেই তিনি এই মহাবলীপুরমের নামকরণ করা হয় বলে আমরা জানতে পারি। পল্লবদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য শাসক ছিলেন কে? নরসিংহ বর্মন। এখানে নরসিংহ বর্মন, এখানে আমাদের হবে নরসিংহ বর্মন প্রথম। নরসিংহ বর্মন প্রথম, তিনি ছিলেন এই পল্লবদের সব থেকে উল্লেখযোগ্য শাসক। আর 642 এডিতে চালুক্যরাজ পুলকেশী দ্বিতীয়কে তিনি পরাজিত করেন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত করেন? তোমরা বলবে নরসিংহ বর্মন প্রথম, তিনি পরাজিত করেন 642 এডিতে, এবং চালুক্য রাজদের রাজধানী তিনি দখল করেন। আর উপাধি নাম কি? বাতাপি কোন্ডা। আর এই যে চালুক্যদের রাজধানী কোথায় ছিল এটাই বলে দিই, বাতাপি আর বাদামি। তাহলে আমি দুটোই বলে দিলাম, বাতাপি বা আধুনিক বাদামি, এটা ছিল তাদের রাজধানী। তাহলে তোমরা এটা মনে রাখবে যে 642 এডিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করার পরে তিনি বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেন। আর এই যে চালুক্যদের রাজধানী এটা ছিল কি? বাতাপি বা আধুনিক বাদামি। আর হিউয়েন সাং তার রাজত্বকালে 640 এডিতে তিনি তার রাজ্য পরিদর্শন করেন আমরা জানতে পারি। আর হিউয়েন সাং এর যে লেখা একটি গ্রন্থ, সেটি হলো কি একটি গুরুত্বপূর্ণ বই, ফো কুয়োকি। ফো কুয়োকি হলো হিউয়েন সাং এর লেখা একটি গুরুত্বপূর্ণ বই। সরি, হিউয়েন সাং এর লেখা ফো কুয়োকি নয়, এটা হবে ফা হিয়েন এর লেখা বই। আমার একটু গুলিয়ে গেছে। আমরা দেখতে পাই হিউয়েন সাং এর লেখা যে বই, তার নাম হলো কি? আমরা দেখতে সি ইউ কি, এটা হলো হিউয়েন সাং এর লেখা বই, তোমরা মনে রাখবে। আর ফো কুয়োকি ওটা লেখা হলো ফা হিয়েন, আমি ফা হিয়েন ওটা লিখেছিলেন। আর সি ইউ কি এই বইটা যিনি লেখেন তিনি হলেন হিউয়েন সাং। আর তার পরবর্তীকালে নরসিংহ বর্মন মহাবলীপুরমে অনেক রথ মন্দির তিনি নির্মাণ করেন। তার পরবর্তী যিনি শাসক আমরা দেখতে পাবো মহেন্দ্র বর্মন দ্বিতীয়। নরসিংহ বর্মন প্রথমে তিনি পুত্র ছিলেন এবং মহাবলীপুরমে তিনি গণেশ মন্দির নির্মাণ করেন। তাহলে এটা মনে রাখবে ইম্পর্টেন্ট যে মহাবলীপুরমে গণেশ মন্দিরকে নির্মাণ করেন তিনি, তোমরা বলবে মহেন্দ্র বর্মন
দ্বিতীয়। আর তার পরবর্তী যিনি শাসক পরমেশ্বর প্রথম একজন দক্ষ শাসক ছিলেন। কবিতা এবং শিবের প্রতি ভক্তির জন্য তিনি একাধিক শিব মন্দির নির্মাণ করেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে 7 নম্বর শাসক নরসিংহ বর্মন দ্বিতীয়। এই নরসিংহ বর্মন দ্বিতীয় মহেন্দ্র বর্মন প্রথম এবং নরসিংহ বর্মন প্রথমের মতো একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। আর তার রাজসভায় একজন গুরুত্বপূর্ণ সভাকবি ছিলেন, তিনি ছিলেন দণ্ডী। তোমরা এই নামটাকে মনে রাখবে। তিনি রচনা করেন দশকুমার চরিত। এই বইটা খুবই ইম্পর্টেন্ট। দশকুমার চরিত গ্রন্থটি রচনা করেন কে? দণ্ডী। আর তিনি কার রাজসভার সভাকবি ছিলেন? তোমরা বলবে নরসিংহ বর্মন দ্বিতীয়। আর কাঞ্চিপুরমে তিনি একাধিক মন্দির নির্মাণ করেন। কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠের পেরুমল মন্দির এবং রাজসিদ্ধেশ্বর মন্দির, তীর মন্দির এবং ইরবাত মন্দির। তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি কি বললাম যে নরসিংহ বর্মন দ্বিতীয় প্রথম ছিলেন এই বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক। তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং বাতাপিকন্ডা উপাধি গ্রহণ করেন। আর এই বাতাপিকন্ডা উপাধি গ্রহণ করেন তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করার পর। আর চালুক্যদের রাজধানী ছিল বাতাপি বা বাদামি, সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। আর 642 এডিতে। আর 640 এডিতে আমরা দেখতে পাই যে হিউয়েন সাং তার রাজ্য পরিদর্শন করেন এবং তিনি তার রাজ্যের মানুষদের সুখী বলে উল্লেখ করেছেন তার গ্রন্থে। আর তার গ্রন্থের নাম হলো আমি লিখে দিয়েছি সি ইউকি। আর সরি, আগে আমি ওটা ভুল বলেছি, ফোক ওকি, ওটা লিখেন ফা হিয়েন। আর সি ইউকি গ্রন্থের লেখককে, সেটি হলো কি হিউয়েন সাং। আর হিউয়েন সাং প্রথম ভারতে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 629 থেকে 644 এডি পর্যন্ত তিনি ভারতবর্ষে ছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে পরমেশ্বর প্রথমের পূর্বে আমরা দেখতে পাবো যে মহেন্দ্র বর্মন দ্বিতীয় তিনি রাজা হন এবং তিনি একাধিক গণেশ মন্দির নির্মাণ করেন কোথায়? মহাবলীপুরমে। এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পরমেশ্বর প্রথম তিনি রাজত্ব করেন এবং শিবের প্রতি ভক্তি এবং তার কবিতার প্রতি ভালোবাসা থাকার কারণে তিনি একাধিক শিব মন্দির নির্মাণ করেন। এবং তার পরবর্তী শাসক ছিলেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। ইনি নরসিংহ বর্মন প্রথম এবং মহেন্দ্র বর্মন প্রথমের মতো একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। তার রাজসভায় একজন উল্লেখযোগ্য কবি ছিলেন, তার নাম ছিল দণ্ডী। আর তিনি রচনা করেন দশকুমার চরিত। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? এটা আমরা বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখেছি। এটা নির্মাণ করেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। নরসিংহ বর্মন দ্বিতীয় মহাবলীপুরম বলে নয়, সরি, কাঞ্চিতে তিনি কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন। যে কাঞ্চিতে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। বৈকুণ্ঠে পেরুমল মন্দির, রাজসিদ্ধেশ্বর মন্দির, তীর মন্দির, ইরাবত মন্দির, এই সকল মন্দিরগুলো তৈরি করেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। তাহলে তোমরা এটা দেখে নাও। এরপরে আমরা আজ কয়েকজন শাসক রয়েছে সেটা দেখে এটা শেষ করব। এবার আমরা দেখব এই পল্লব বংশের অষ্টমতম শাসক সম্পর্কে। তাহলে এবার আমরা দেখব এই পল্লব বংশের অষ্টমতম শাসক যিনি ছিলেন কে? আমি এখানে পরমেশ্বর বর্মন দ্বিতীয়। আর এই পরমেশ্বর বর্মন দ্বিতীয় তিনি চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য কর্তৃক নিহত হন। আমরা তাহলে কি দেখলাম যে এই পল্লব বংশের যিনি অষ্টম শাসক হিসেবে সিংহাসনে বসেন তিনি হলেন কে? পরমেশ্বর বর্মন দ্বিতীয়। আর এই পরমেশ্বর বর্মন দ্বিতীয় সিংহাসনে বসার পর তিনি কার হাতে নিহত হন? বিক্রমাদিত্য কর্তৃক নিহত হন, সেটা আমরা দেখতে পাই। এর পরবর্তীকালে যিনি শাসক হন তিনি ছিলেন কে? চলো এবার আমরা এটা দেখি যে পরমেশ্বর বর্মন দ্বিতীয়র পরে যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরমেশ্বর বর্মনের পর আমাদের রাজত্ব করেন নন্দী বর্মন দ্বিতীয়। আর এই নন্দী বর্মন দ্বিতীয় যার উপাধি সেটি হলো কি? পল্লব কুলভূষণ। এই উপাধিটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা নোট ডাউন করবে যে পল্লব কুলভূষণ এই উপাধিটা কার? তোমরা বলবে নন্দী বর্মন দ্বিতীয়। আর এই নন্দী বর্মন দ্বিতীয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন যে মুক্তেশ্বর এবং মাতঙ্গেশ্বর মন্দির কে নির্মাণ করেন? মুক্তেশ্বর এবং মাতঙ্গেশ্বর মন্দির নির্মাণ করেন এই নন্দী বর্মন দ্বিতীয়। তোমরা এই নামটাকে মনে রাখবে। আর এই বংশের সর্বশেষ যিনি শাসক তিনি ছিলেন অপরাজিত বর্মন
পল্লব বংশের শেষ শাসক আর চোল শাসক আদিত্য চোল কর্তৃক 1897 এডিতে তিনি নিহত হন। এর পরবর্তীকালে পল্লব বংশ শেষ হয়ে যায় এইভাবেই। তাহলে পল্লব বংশ শেষ শাসক কে দিলেন? অপরাজিত বর্মন। তাহলে আমরা আরেকবার আমি তোমাদের বলে দিই যে পল্লব বংশের অষ্টম যিনি শাসক তিনি হলেন কে? পরমেশ্বর বর্মন দ্বিতীয়। আর এই পরমেশ্বর বর্মন দ্বিতীয় যখন সিংহাসনে বসেন তিনি বিক্রমাদিত্য কর্তৃক নিহত হন। আমি এখানে লিখে দিয়েছি দ্বিতীয় বিক্রমাদিত্য কর্তৃক তিনি নিহত হন। আর এই দ্বিতীয় বিক্রমাদিত্য কর্তৃক নিহত হওয়ার পরে তিনি অর্থাৎ তার পরবর্তীকালে যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? নন্দীবর্মন দ্বিতীয়। তাহলে আরেকবার বলি যে অষ্টমতম শাসক যখন দ্বিতীয় বিক্রমাদিত্য কর্তৃক নিহত হন এবং তার পরবর্তীকালে যিনি রাজা হন তিনি হলেন কে? নন্দীবর্মন দ্বিতীয়। আর এই নন্দীবর্মন দ্বিতীয় থেকে একটি গুরুত্বপূর্ণ লাইন যে তিনি মুক্তেশ্বর এবং মাতঙ্গেশ্বর মন্দির নির্মাণ করেন। এই প্রশ্নটা আসতে পারে, তোমরা মনে রাখবে। আর তার উপাধিটা কি? পল্লব কুলভূষণ। যে পল্লব কুলভূষণ এই উপাধিটা কার? তোমরা বলবে কার? নন্দীবর্মন দ্বিতীয়। আর তিনি মুক্তেশ্বর এবং মাতঙ্গেশ্বর মন্দির নির্মাণ করেন। আর আমরা শেষতম শাসক দেখবো অপরাজিত বর্মন। এই অপরাজিত বর্মন ছিলেন এই পল্লব বংশের সর্বশেষ শাসক। তিনি চোল শাসক আদিত্য চোল কর্তৃক 1897 খ্রিস্টাব্দে তিনি নিহত হন এবং পল্লব বংশের পতন ঘটে। তাহলে আমরা কি বললাম যে চোল বংশের শাসক আদিত্য চোল কর্তৃক 1897 এডিতে এই পল্লব বংশের শেষ শাসক অপরাজিত বর্মনের মৃত্যু ঘটার মাধ্যমে এই পল্লব বংশের পতন ঘটে। আর এই পল্লবরা মূলত সাতবাহনদের সামন্ত প্রভু ছিল বলে আমরা জানতে পারি। তাহলে এই ছিল মূলত আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি।